রিমা কফি নিয়ে ঢুকলো নূরের রুমে। দেখলো সাদা আলমারি খুলে কিছু একটা করছে। নূর জড়সড় হয়ে বিছানায় বসে আছে। রিমা এগিয়ে গিয়ে সাদাফের পিছনে দাঁড়িয়ে বলল, ভাইয়া কিছু খুঁজছো? কিছু লাগবে? আমাকে বলো, আমি খুঁজে বের করে দিচ্ছি। সাদা একটা কুর্তি পায়জামা সাদা একটা কুর্তি পায়জামা একটা স্কার্ফ বের করে রিমার হাতে দিয়ে বলল, ওকে কেউ ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে ড্রেসটা পরে বের হতে বল। আমি রুমে যাচ্ছি, রুমে ফ্রেশ হয়ে বের হব। আজকে একটু বিকেলে আমরা সবাই ঘুরতে যাব। জ্বর শরীরে বাইরে বের হলে একটু ভালো লাগবে, ফ্রেশ লাগবে। রিমা কথাটি শোনা মাত্র এর সাথে সাথে খুশি হয়ে গেল। তারপর বলল, ভাইয়া আমরা কুড়িল যাব কেমন? সাদা রিমার মাথায় হাতে রেখে বলল, ঠিক আছে, এখন যা, মহারানীকে রেডি করিয়ে দে, তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি। নূর বিছানায় বসে তাকিয়ে রইল সাদাফের দিকে। এতক্ষণ কি সি মার্কা কথাগুলো বলছিল, আর এখন কি সুন্দর ঘুরতে যাবে, বেড়াতে যাবে বলছে। অবশ্য ভালোই হবে, অনেকদিন ধরে কোথাও বেড়াতে যায় না নূর। সাথে সাথে রুমে ঢুকলো সাইমন। ঢুকে শুনলো বেড়াতে যাওয়ার কথা। সাইমন বলল, আমাকে রেখে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? আমি কিন্তু এমনি এমনি যাব না বললেও যাব। তারপর হেঁটে বিছানার কাছে এসে নূরের পাশে বসে নূরের কাঁধে হাত রেখে বলল, কি রে বনু, জ্বর কিভাবে বাদালি? সবাই কি দুশ্চিন্তায় না ফেলেছিলে? বলে গাড় ঘুরিয়ে তাকালো রিমার দিকে। রিমা ওর দিকে রক্ত চক্ষু করে তাকিয়ে আছে। সাথে সাথে বলল, আমার কফি কই? কফি দিয়ে যায় এখানে। বড় ভাইদের কোনো সম্মান তো করিস না, কফি নিয়ে দাঁড়িয়ে আছিস বেয়াদবের মতো। এখন কি আমি হেঁটে হেঁটে আসবো কফি নিতে? রিমার রাগে ক্ষোভে দুবদাব পা ফেলে এসে কফি সাইমনের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও কফি। সাইমন মুচকি মুচকি আসলো, জানে কিছু বলতে পারবে না, তাই ইচ্ছে করেই ওর সাথে এরকম ব্যবহার করছে সাইমন। সাদা বের হয়ে যাবে এমন সময় সাইমনের দিয়ে তাকিয়ে বলল, বের হ, ওরা এখন রেডি হবে, তুই গিয়ে রুমে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। সাইমন বিছানা থেকে উঠে বলল, ঠিক আছে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে বের হোস, আমাদের জন্য আবার ওয়েট করতে না হয়। বলেই সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল সাদাফ ও সাইমন। নূর রেডি হচ্ছে আর ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে সাদাফের কথাগুলি। ইস, রাতের বলা কি আসলে এরকম কিছু করেছে নূর? তাহলে তো লজ্জায়ও শেষ হয়ে যাবে। কিভাবে দাঁড়াবে সাদাব ভাইয়ের সামনে? আসলে কি হয়েছে এমন যেখানে দেখলো সাদাব ভাই এভাবে আসলে গলায় বুকে চুমু খেয়েছিল নূর? নূর এতটা খারাপ কিভাবে হতে পারলো? অবচেতন মনে ওর ভিতর কি আসলে এগুলো ছিল? ভাবনার মধ্যে রিমাও ওয়াশরুমের দরজা ওপাশ থেকে জোরে জোরে বলছে, নূর হলো তোর, তাড়াতাড়ি বের হ, সাদাব ভাইয়ারা নিচে অপেক্ষা করছে। নূর বলল, এই তো আসছে, আর 1 মিনিট। নিচে বসে চা খাচ্ছিল হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। সাদাফ আর সাইমনকে নামতে দেখে হুমায়ুন রহমান বলল, এসেছ রাজপুত্র দুজন, বসো তাহলে চা খাওয়া যাক। সাদাফ অ্যাজ ইউজুয়াল ভদ্র ছেলে, কোনো শব্দ করলো না। সাইমন সাবির রিং হাতে নিয়ে জাকাতে জাকাতে বলল, এখন আমরা চা খাবো না, আমরা কফি খেয়েছি, আর আমরা এখন একটু ঘুরতে বেরোবো। আমি, রিমা, নূর আর সাদাব ভাইয়া। সাথে সাথে তাকালো ফজলুর রহমান সাদাফের দিকে। ফজলুর রহমানের মাথায় রাত থেকে ঘুরছিল বারবার সাদাফের কথা। আজকে সাদাফের দিকে তাকালো, অবশ্যই এই দৃষ্টি শুধু ভাইয়ের ছেলের মতো নয়, অন্য দৃষ্টিতে তাকিয়ে দেখলো সাদাফের দিকে। মনে মনে অনেক কিছুই চলছে ফজলুর রহমানের, কিন্তু মুখে আর কিছুই প্রকাশ করলো না। চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখলো নূর এবং রিমা রেডি হয়ে ওদের পিছু পিছু আসছে। নওরিন আফরোজ বলল, কখন তোরা প্ল্যান করলি ঘুরতে যাবি রে? আমাদের তো কিছু বললিও না। ভাই বোন উপরে বসে কখন যে কি প্ল্যান করে ফেলিস কিছুই বলা যায় না। বেড়াতে যাবি যা একজন, কিন্তু জ্বর বাঁধিয়ে বসে আছে বাকিরাও কিন্তু বাঁধাস না। তাড়াতাড়ি ফিরে আসিস রাতে, কিন্তু বাসায় খেতে হবে, মনে রাখিস। সবার সাথে কথা শেষ করে বের হয়ে গেল চারজন। হুমায়ুন রহমান তাকিয়ে রইলেন ছেলে জাহাপানের সাথে ফজলুর রহমান, কিন্তু কেউ কারো দিকে তাকিয়ে আর কোনো কথাই বলছেন না, যেন একজন আরেকজনের থেকে চোখ এড়ানোর চেষ্টা। পরের দিন সকাল, রিমা কারোর সাথে কোনো কথা না বলে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেছে। সাইমন আজও রিমাকে খুঁজে পেল না নাস্তার টেবিলে। নূরের শরীরটা মোটামুটি ভালো, নাস্তা খেতে আজ টেবিলে বসেছে, তবে সাদাপ নেই। খুব ভোরে বের হয়ে গেছে, অনেক জরুরি একটা মিটিং আছে তাই। নূরের কেন যেন আজকে মন ঠিক ছিল না। নাস্তার টেবিলে হালকা কিছু খেয়ে উপরে উঠে গেল। গতকাল বিকেলে বেরিয়ে আসার পর থেকে সাদাপ নূরকে একটু এড়িয়ে চলছে, বুঝতে পারছে না কেন। সাইমন কলেজ কম্পাউন্ড এর বাইরে দাঁড়িয়ে আছে রিমার জন্য। হঠাৎ
দূর থেকে দেখলো রিমা কয়েকটি ছেলের সাথে কথা বলছে। মেজাজ সপ্তম আকাশে চলল সাইমন। ওর সাথে তো ঠিক মতো কথাও বলে না, ফোন দিলে হু হা বলে ফোন রেখে দেয়, অথচ ছেলেগুলির সাথে কত হেসে হেসে কথা বলছে। রাগের মাথায় সাইমন পকেট থেকে ফোন করে ফোন দিল রিমার নাম্বারে। রিমা ফোন ধরে বলল, হ্যালো। সাইমন বলল, কোথায় তুই? রিমা বলল, ক্লাস করছে। সাইমন, কোন ক্লাসে? ফোন ধরে কথা বলতে দেয়? আমাকে কি মগা পাইছো শালি? আজকে বাসায় তোর বাপের নাম যদি না ভুলেছি, আমার নাম সাইমন না, তাহলে তোর নাম মগাই রাখ, কারণ আমার বাপ তোর বড় বাপ হয়। লে সাইমন, তুই আজকে আয় বাসায়, তোর সানডে মানডে ক্লোজ করতেছি। সাইমন বলল, রাত বাজে 10টা, এখনো সাদাব বাসায় ফেরেনি। নূর কাউকে কিছু জিজ্ঞেস করছে না, কিন্তু মনটা খুব আনসান আনসান করছে। একা একা খাবার টেবিলে বসে অল্প কিছু খাবার নাড়াচাড়া করে খেয়ে উঠে গেছে, এখন ড্রয়িং রুমে বসে আছে। এতক্ষণ সাদাব বাসায় থাকলে খাওয়া দাওয়া করে সাদাবকে দেখে ঠিকই রুমে চলে যেত, কিন্তু এখন বিভিন্ন বাহানায় ড্রয়িং রুমে বসে সবার সাথে গল্প করছে। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, রাত 10টা বাজে, মিটিং তো 9টার দিকে শেষ হয়ে যাওয়ার কথা, এত সময় হলো ছেলেটা এখনো বাসায় আসছে না। চিন্তার বিষয়। ফজলুর রহমান বলল, হ্যাঁ ভাইয়া, ঠিকই বলেছো, বাসা থেকে তো অফিস বেশি দূরে না, দাঁড়াও আমি অফিসে ফোন করে জেনে নিচ্ছি। মোবাইল তো ধরছে না। নূরের আর মন টিকছে না, মনটা কেমন আনসান আনসান করছে, ভীষণ খারাপ লাগছে। মনে পড়লো গতকাল যখন বেড়াতে গিয়েছিল, সেই সময় কথা কাটাকাটি হয়েছিল সাদাফের সাথে নূরের। গতকাল গাড়িতে দুই বোন পিছনে বসেছে, দুই ভাই বসলো সামনে। গাড়ি যেতে যেতে 20 মিনিটের মাথায় রিমা বলে উঠলো, ভাইয়া গাড়ি থামাও, আইসক্রিম খেতে খেতে যাবো। সাদাব গাড়ি থামালো, আর চোখে বারবার নূরকে দেখছে। বোঝার চেষ্টা করছে নূরের শারীরিক অবস্থা কেমন। জ্বর থেকে মাত্র উঠেছে, ভালো লাগবে এই জন্য একটু নিয়ে বের হয়েছিল। জ্বর মুখে নাকি টক খেতে ভালো লাগে, কিন্তু চিন্তা করেছি একটু ফুচকা খাওয়াবে, তাই গাড়ি থামালেও সাদাব কঠিনভাবে বলে দিল, নূর আইসক্রিম খাবে না। নূরের এখন আইসক্রিম খাওয়া যাবে না, এমনি ঠান্ডা জ্বরে ভুগছে। রিমা বলল, তাহলে থাক, আমি খাবো না। ও খাবে না, বিষয়টা কেমন দেখা যায়। তাহলে চলো আমরা চটপটি ফুচকার দোকানে যাই। চটপটি খেয়ে কিন্তু আমরা কুড়িল বিশ্ব রোডে ঘুরবো ভাইয়া, গাড়ি নিয়ে। তুমি কিন্তু প্রমিস করেছো ভুলবে না। সাইমন মনে মনে বলল, ইস, ভাইয়ের সাথে কত আবদার, কত রং ঢং, আর আমার সাথে কথা বলার সময় ওর যত ভাগড়া বেড়ে যায়। হঠাৎ সাইমনের চোখ পড়ল, আয়নায় দেখল রিমা ওর দিকে তাকিয়েছিল। সাইমনের দৃষ্টির সাথে রিমার দৃষ্টি মিলতেই রিমার সাথে সাথে চোখ সরিয়ে ফেলে। সাইমনের কাছে কেমন যেন লাগলো দৃষ্টিটা। সাইমনকে এক নজরে তাকিয়ে আছে আয়নার দিকে, যদিও রিমা তাকিয়ে নেই, তবুও রিমাকে স্পষ্টভাবে আয়নায় দেখা যাচ্ছে। রিমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে সাইমন। চোখ জোড়া ভীষণ সুন্দর, ভ্রুটা খুব সুন্দর জোড়া লাগানো, যাকে বলে। কালো কুচকুচে চুল মাঝখানে সিথি করেছে, ঠোঁটের বাঁ পাশে একটি গাঢ় তিল আছে, নাকটা সরু সুন্দর, ছোট্ট একটা নাকে ফুল পড়েছে, কানে ছোট একজোড়া ঝুমকা, একটু পর পর চুলগুলো কানের পিছনে গুঁজে দিচ্ছে, আর আয়নায় তাকাচ্ছে না। রিমার ঠোঁটগুলো হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়েছে। হঠাৎ মনে পড়ে গেলে ঠোঁটে চুমু খেয়েছিল গতকাল সাইমনের, এখন ভীষণ লজ্জা লাগছে। বারবার চোখ চলে যাচ্ছে রিমার ঠোঁট দুটোর দিকে। চোখ বন্ধ করে ফেলল সাইমন। সিটে মাথা এলিয়ে দিয়ে মনে 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 করতে লাগলো গতকাল চুমু খাওয়ার সেই দৃশ্যটি ভীষণ ভালো লেগেছিল। ওই সময় রাগের মাথায় করে ফেলেছিল, কিন্তু যখন অনুভব করে তখনই মনে হয় কি এক ভীষণ অনুভূতি জন্ম নিয়েছে রিমার প্রতি। কেমন এক অধিকার বোধ, জানে না এটা কি, তবে রিমা অন্য কাউকে চুমু খেতে পারবে না। মনে মনে ঠিক করে ফেলল সাইমন। এক ঠোঁটে একবার সাইমন চুমু খেয়েছে, এই ঠোঁট অন্য কাউকে চুমু খেতে দিবে না সাইমন। হঠাৎ গাড়ি ব্রেক করায় সাইমন তাকালো, দেখলো চটপটি ফুচকার দোকানের সামনে চলে এসেছে। গাড়ি থেমেছে। সাইমন আর কোনো কথা বলল না, চুপচাপ গাড়ি থেকে নামলো। সবাই চটপটি ফুচকার দোকানে ঢুকবে, ঠিক এমন সময় দেখলো সাবাকে। নূরের চোয়াল শক্ত হয়ে গেল। এই মুহূর্তে মনে মনে ভাবলো, এর জন্য চটপটি ফুচকার দোকানে নিয়ে এসেছে, কারণ সাবা এখানে আসবে। এই জ্বর শরীরে নূরকে সাথে করে টেনে নিয়ে এসেছে কেন তাহলে? কি চায় এই লোকটা? নূর চুপচাপ মেজাজ গরম করে মাথা নিচু করে রাখলো। কেন এমন করছে সাদাব ভাই?
বারবার কেন নূরকে প্রশ্ন করছে। আজকের দিনটাকে বাদ দেওয়া যেত না? নূর এত অসুস্থ ছিল গতকাল ওনার জন্য। সাবা আপুকে যখন এতই ভালোবাসে তাহলে নূরকে কেন বারবার ওনার সাথে জড়ায়? নূরের যেন চোখ ছাপিয়ে কান্না চলে আসছে, কিন্তু কিছুই বলছে না, চুপচাপ মাথা নিচু করে বসে রয়েছে। সাইমন সাবাকে দেখে অভিদাবন জানাতে চলে গেল, সাথে রিমাও চুপচাপ তাকিয়ে রইল শাদাব নূরের দিকে। শাদাব নিজেও জানতো না সাবা এখানে আছে, কিন্তু শাদাব বুঝতে পারছে বড্ড বড় ভুল হয়ে গেছে। এখানে নিয়ে আসা যদি আগে চলে যেত তাহলে এই অঘটন ঘটতো না। এখন যা ঘটার ঘটে গেছে। নূরকে আর কোনোভাবেই বোঝানো যাবে না যে শাদাব সাবার ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু ভদ্রতা খাতিরে শাদাব নূরকে সাথে করে নিয়েই এগিয়ে গেল সাবার কাছে। সাবা এসে সাথে সাথে হাত জড়িয়ে ধরল সাদাফের, কারণ সাবা জানে এখনো নাটক চলছে, সবাইকে না করা হয়নি। কিন্তু সাদাফ চাচ্ছিল না আজকে এই ঘটনা ঘটুক, কারণ নূরের শরীর অসুস্থ। আজকে শুধু নূরের রিফ্রেশমেন্টের জন্য নিয়ে এসেছিল, কিন্তু হিতের বিপরীত হয়ে গেল। আরো বেশি মন খারাপ হয়ে গেল মেয়েটার। এসব কথা ভাবতে ভাবতে সাদাফ একটি দীর্ঘশ্বাস পেল। সাবা সাদাফের হাত ধরে নূরের দিকে তাকিয়ে বলে, কেমন আছো নূর? তোমাকে আজ কেমন অসুস্থ অসুস্থ লাগছে কেন? নূর কোনোমতেই একটু মুখটা তুলে আমতা আমতা করে বলল, কই না তো, গতকাল একটু জ্বর এসেছিল, আজকে ভালো আছি। আপনি ভালো আছেন? সবার সাথে সাথে সাদাফের দিকে তাকিয়ে হাতা আরো জোরে ধরে বলল, এতক্ষণ ছিলাম না, এই যে সাদাফকে দেখতে পেলাম, এখন ভীষণ ভালো লাগছে। সাদাফ আস্তে আস্তে সাবার হাতটাই একটু সরিয়ে দিয়ে নূরের দিকে তাকালো, দেখলো নূর নিচের দিকে তাকিয়ে আছে। সাদাফের ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। নূর অসুস্থ, আরো না অসুস্থ হয়ে যায়, এই টেনশনে পড়ে রইল। তারপর তাড়াতাড়ি সাইমনের দিকে তাকিয়ে বলল, সাইমন চটপটি অর্ডার দিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। বলি নূরের হাত ধরে টেবিলে নিয়ে বসিয়ে বলল, বস, আমি আসছি। নূর চুপচাপ দেখলো সাদাফের যাওয়া। সেদিন চটপটি খাওয়া শেষ করে তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিল সাদাফেরা। সবার সাথে বেশি একটা কথা বলার সুযোগ হয়নি। কুরুল রোডে যেতে চেয়েছিল, কিন্তু নূরের মন খারাপ দেখে বিভিন্ন অজুহাতে সাদাফ বাড়ি ফিরে এলো। এই মুহূর্তে আর নূরের এরকম মুড নিয়ে কোথাও যেতে চাচ্ছিল না। রাত 12টা সাদাফ নূরের রুমে বাইরে এসে দাঁড়ালো। সন্ধ্যার পর থেকে নূর আর সাদাফের সাথে কোনো কথা বলেনি, তাই ভাবলো নূরের সাথে একটু কথা বলা দরকার। এই মুহূর্তে সবাই ঘুমাচ্ছে, তাই সমস্যা হবে না এটা ভেবে সাদাফ নূরের রুমে ঢুকলো। ঢুকে দেখলো ডিম লাইট জ্বালানো শুয়ে আছে, তবে বোঝা যাচ্ছে নূর ঘুমায়নি, কারণ নড়াচড়া করছে। সাদাফ একটু আস্তে করে ডাকলো, নূর। নূর সাথে সাথে চমকে তাকালো সাদাফের দিকে, কিন্তু কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে রইল। সাদাফ আর একটু এগিয়ে এসে নূরের কাছে হাঁটু ভেঙে বসে বলল, শুনছিস? ঘুমাচ্ছিস? একটু কথা ছিল, উঠ। নূর বলল, আমি এখন কোনো কথা বলবো না, আপনি আপনার রুমে যান, আমি ভীষণ ঘুম পাচ্ছে। সাদাফ বলল, বাড়াবাড়ি করিস না, আমার কথা একটু শোন, শুনে তারপর তুই ঘুমাবি, উঠ। নূর বলল, বললাম তো আমার ঘুম পাচ্ছে, আপনি এখন রুমে যান, আমার কোনো কথা নেই আপনার সাথে, আর আপনি যখন তখন আমার রুমে আসবেন না। নূর আজকে সাদাব ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবে, ভীষণ খারাপ ব্যবহার করবে। এতই যখন সাদাব ভাই সাবা আপুকে ভালোবাসে, তাহলে নূরের সাথে কেন এসব এরকম করে? নূর আর এগুলো কখনো প্রশ্রয় দিবে না, এগুলো মেনেও নিবে না। সাদাব বিরক্ত হয়ে নূরের হাত ধরে যেই নূরকে টেনে তুলবে, অমনি নূর দুই হাত দিয়ে ইচ্ছা মতো শরীরে বুকে গলায় সাদাপের আঁচড় কাটতে লাগলো, হাতের নখ দিয়ে। আঁচড় কাটা শেষে বলল, বললাম তো আমার সাথে কোনো কথা নেই আপনার, আমার রুমে আসবেন না, আপনি এখন বেরিয়ে যান। সাদাফের গলা বুক ভীষণ জ্বলছে, কিন্তু ভাবলে এই মুহূর্তে বেরিয়ে গেলে মেয়েটা আরো চিৎকার চেঁচামেচি করবে, বিষয়টা খারাপ দেখাবে, তাই বলল, পরে কথা হবে তোর সাথে। আর এই দাগগুলো ছিনে রাখিস, এটার হিসাব বাকি রইল, পরে তোকে সুদ সহ ফেরত দিব। বলেই হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল সাদাফ। গলা বুকে ভীষণ জ্বলছে, হাত দিয়ে কাটা ক্ষত দাগগুলো দেখছেন বর্তমান। এসব ভাবতে ভাবতে নূর বারবার দরজার দিকে তাকাতে লাগলো। এখনো সাদাব ভাই আসছে না। 10টা পার হয়ে 10:30 বেজে গেল। এখন তো সবার খুব টেনশন হচ্ছে। অফিস থেকে জানানো হয়েছে সাদাব আরো 1 ঘন্টা আগে বের হয়ে গেছে। সাইমন সিদ্ধান্ত নিল গাড়ি নিয়ে বের হবে, পুরো বাড়ি থেকে অফিসের রাস্তা পর্যন্ত দেখবে সাদাব ভাই কোথায় গেছে। যে উঠে দাঁড়ালো, অমনি দেখলো দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছে সাদাব। সবাইকে এত রাতে নিচে একসাথে দেখে সাদাব বুঝতে পারলো
পারলো। ও ফিরে না আসায় সবাই অপেক্ষা করছিল, তাই এসে বলল, রাস্তায় আজকে প্রচুর জ্যাম, তাই দেরি হয়ে গেল। মোবাইলে চার্জ ছিল না, তাই কারো ফোন ঢুকেনি। নূরের দিকে একবার সাদা ফার চোখে তাকালো, দেখলো নূর ওখানে বসে আছে, তার মানে ওর জন্যই অপেক্ষা করছিল। কিন্তু নূরকে পাত্তা না দিয়ে সরাসরি চলে গেল হুমায়ুন রহমানের কাছে। বলল, রুমে এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। হুমায়ুন রহমান ভাবলো, না জানি ছেলে কি বোম পাঠাবে। ছেলেটা ফজলুর রহমান অবাক হয়ে গেলেন, এসে বাবাকে নিয়ে গেল, কথা আছে? কি এমন কথা আছে আমাদের সামনে বলা যেত না? টেনশনে পড়ে গেলেন ফজলুর রহমান। হুমায়ুন রহমান রুমের ভিতর ঢুকতে সাদাফ রুমে দরজা লাগিয়ে দিল। তারপর এক মুহূর্তে সময় ব্যয় না করে বাবার সামনে এসে দাঁড়িয়ে বলল, ছোট বাবাকে বলো তার মেয়ে আমাকে বিয়ে করতে চায়। হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালেন সাদাফের দিকে। বলল, কি? নূর তোকে বিয়ে করতে চায়? তোকে দেখলে তো খরগোশের মতো নেতিয়ে থাকে মেয়েটা। তোমার খরগোশের মতো ভীতু মেয়েটি আমাকে একা পেলে জংলি বিড়ালের মতো হয়ে যায়। দেখবে কি করেছে আমায়? আঁচড় কেটে শার্ট খোলার ভান ধরে বলল সাদা। হুমায়ুন রহমান বলল, থাম বেয়াদ্দপ ছেলে, বাপ হই তোর, একটু তো লজ্জা কর। কি এমন করেছিস যে ওই ভীতু মেয়েটা তোকে আঁচড় কাটলো? তোকে জন্ম দিয়ে যে পাপ করেছে তা এই জন্মে আর মোচন হবে না। বাবার সাথে কথা শেষ করে সাদা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে যাওয়ার জন্য আসলো। যদিও সবার খাওয়া শেষ, কিন্তু সবাই আগে থেকে ড্রয়িং রুমে ছিল। নূরও গেল না, নূর চুপচাপ ড্রয়িং রুমে বসে রইল। রিমা সবার কাছ থেকে বিদায় নিয়ে উপরে চলে গেল। ওর প্রজেক্টে কিছু কাজ আছে, সেটা শেষ করতে হবে। সাইমন মনে মনে প্ল্যান করতে, তুই প্রজেক্টের কাজ শেষ কর, কাজ শেষ হলে আমি তোকে ধরছি, তুই আমাকে অনেকবার বেড়েছিস, আজকে এটা কমাতে হবে। ফোন দিলে কথা বলে না, সামনে গেলেও কথা বলে না, ঠিক কি পেয়েছে মেয়েটা? সাইমনের কি কোনো দাম নেই? আজকে হাড়ে হাড়ে টের পাবে সাইমন কত দামি। সাদাব টেবিলে বসে খাচ্ছে, পাশে বসে আছে নরিন আফরোজ। সামিয়া বেগম রান্নাঘরে সবকিছু গুছিয়ে রাখছে। নূর এদিক সেদিক তাকিয়ে দেখার চেষ্টা করছে আর চোখে সাদাবকে, কিন্তু সাদাব কোনো পাত্তাই দিচ্ছে না। আজকে নূরের ভীষণ মন খারাপ করছে। এমন করছে কেন সাদাব ভাই? না হলে রাগের বশে একটু আঁচড়ই কেটেছে। কি এমন হয়ে গিয়েছে এই বড় দেহটা নিয়ে? ছোট্ট নূরের একটু আঁচড়কে সহ্য করতে পারে না? বুকে এক পাহাড় সমান অভিযান জড়ো হতে থাকলো নূরের। ঠিক এমন সময় ডাক এলো নরিন আফরোজের। ডেকে বলল, নূর একটু এদিকে আয় তো মা। নূর যেন এই ডাকের অপেক্ষায় ছিল। সাথে সাথে দুধটা পা ফেলে টেবিলের সামনে এসে পড়লো। এসে বলল, বড় আম্মু ডেকেছ? কিছু বলবে? নরিন আফরোজ বলল, হ্যাঁ এদিকে আয় একটু, রান্নাঘর থেকে গিয়ে একটু মাংসের তরকারিটা নিয়ে আয়, গরম করে রেখেছি। নূর সাথে সাথে দৌড়ে গেল রান্নাঘরে। সামিয়া বেগম তরকারি বেড়ে দিতেই নূর মাংসের বাটি নিয়ে এসে টেবিলে রাখলো। নরিন আফরোজ বলল, একটু বেড়ে দে তোমার। ও তো আবার একা একা বেড়ে খায় না। নূর মনে মনে খুশি হলো, আজ জীবনে প্রথম সাদাবকে সে নিজের হাতে বেড়ে খাওয়াবে। ভিতরে কেমন যেন একটা খুশি খুশি সুখ সুখ অনুভূতি হতে লাগলো নূরের। সাদাব চুপচাপ খাচ্ছে, মাথা তুলে তাকাচ্ছে না, কিন্তু সাদাব মনে মনে খুশি নূর আজকে ওকে প্রথমবার খাবার বেড়ে দেবে, ওর পাশে দাঁড়িয়ে থাকবে। সাদাবেরও খুব ভালো লাগছে, কিন্তু প্রকাশ করছে না। নরিন আফরোজ বলল, সব টুকরো কিন্তু দিস না, ও কিন্তু বেছে বেছে খায়, জানিস তো কেমন মাংস খায়। নূর সাথে সাথে বলল, হ্যাঁ জানি, হাড় সহ মাংসগুলো খায়, আমি দেখেছি। নূর বেছে বেছে 2 পিস হাড় সহ মাংস তুলে দিল সাদাবের প্লেটে। তারপর সাদাব পানির গ্লাস খালি দেখে সাথে সাথে পানির জগ থেকে পানি ঢেলে দিল, দিয়ে সাদাবের পিছনে দাঁড়িয়ে রইল, গেল না। নরিন আফরোজ বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, চেয়ারে বস। নূর বলল, না না, ওনার যদি আরো কিছু লাগে সেজন্য দাঁড়িয়ে আছি। ওনার নূরের মুখ থেকে এই কথাটি শুনে সাথে সাথে সাদাফের খাবার মনে হয় গলায় আটকে গেল, কাশি উঠে। সাথে সাথে নূর পানির গ্লাসটি এগিয়ে দিল সাদাফের দিকে। সাদাফ নূরের দিকে এক পলক তাকিয়ে ডক ডক করে পানিগুলো গিলে ফেললো। এদিকে নরিন আফরোজ অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। এতদিন ভাইয়া বলে ডেকেছে, আজ হঠাৎ কি হলো? ওনার কেন বললো? বিষয়টা খটকা লাগলো নরিন আফরোজের। রাত 12টা। 12টা বাজার অপেক্ষায় ছিল সাইমন। এতক্ষণে রিমার প্রজেক্টের কাজ শেষ। সাইমন ধীরে ধীরে নিজের রুম থেকে বের হয়ে এগিয়ে গেল রুমের দিকে। রুমে দরজা ছাপানো ছিল, টেবিলে বসে কিছু একটা আঁকাউকি করছিল রিমা। সাইমন রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল সাথে সাথে। পিছনে ফিরে তাকিয়ে দেখলো সাইমনকে দরজা লাগাচ্ছে। রিমা উঠে এসে বলল, দরজা লাগালি কেন? সাইমন বলল, চুপ, এত জোরে কথা বলিস কেন? আর তুই এত বেয়াদব হচ্ছিস কেন? দিন দিন আমাকে তুই তুই করে বলিস।
শোন, একটা চুমু থুকু, দুইটা চুমু দিয়ে যদি তুই তুমি থেকে তুমিতে নেমে আসিস, তাহলে এই তুই থেকে আপনি করার জন্য প্রয়োজনে 4টা চুমু দেব আমি। রিমা রাগে ফুঁসছে, মুখটা খুলেই বাজে কথা বলছে ছেলেটা। বলল, তুই কি এখান বের হবি রুম থেকে, নাকি আমি হাতে যা আছে তাই তো মাথার মধ্যে ফিকে মারবো। সাইমনের মাথাও হঠাৎ গরম হয়ে গেল। দুধটা ফা ফেলে টেবিলের সামনে এসে রিমার সামনে দাঁড়িয়ে রিমাকে পাশ কাটিয়ে 2 হাত দিয়ে টেবিলের উপর ভর দিয়ে দাঁড়ালো। হঠাৎ এত কাছে চলে আসায় সাইমন রিমা ভয় পেয়ে গেলে একটু ঝুঁকে পিছনের দিকে টেবিলের উপর পড়ল রিমা। সাইমন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। খুব কাছে চলে এসেছে রিমা। সাইমনের ঘন ঘন উত্তপ্ত নিঃশ্বাস রিমা যেন দগ্ধ হয়ে যাচ্ছে। মুখ ঘুরিয়ে নিল রিমা। কেন বারবার রাগিয়ে দিস আমাকে? কি প্রমাণ করতে চাইছিস? জানতে চাইল সাইমন। রিমা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলল, আমার ঘরে যখন তখন কেন চলে আসো? জানো না, একটা মেয়ের রুমে যখন তখন আসতে হয় না। আমি যে কোনো সময় যে কোনো অবস্থায় থাকতে পারি। কেন আসো? সাইমন কিছুক্ষণ রিমার দিকে অপলক চেয়ে রইল। তারপর রিমার মুখটা নিজের হাতের আঙ্গুল দিয়ে একটু ঘুরিয়ে নিজে রিমার চোখে চোখ রেখে বলল, জানি না কেন আসি, কিন্তু এটা জানি আসতেই হতো, না হলে যে আর চলছে না। আগেও তো আসতাম, যখন তখন আসতাম, তখন তো সমস্যা হয়নি। এখন কি সমস্যা? তখনকার কথা আর এখনকার কথা এক নয়। এখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, আমতা আমতা করে বলল রিমা। সাইমন রিমার চোখে চোখ রেখে গুড় লাগা কণ্ঠ বলল, তাই সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে? শুধু তো 2টো চুমু খেয়েছি। চুমুতে সিচুয়েশন চেঞ্জ? তাহলে আরেকটা খাই, সিচুয়েশন আরো একটু ইন্টেন্স করি। রিমা চোখ বন্ধ করে ফেলল সাইমনের কথায়। নূর ধীরে ধীরে 1 পা 2 পা করে বিছানার কাছে এসে দাঁড়িয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল সাদাপের টি-শার্টের গলার কাছটায়। টি-শার্টের গলায় একটু টেনে ধরে উঁকি দিতে দেখতে লাগলো কোথায় কোথায় আঁচড় কেটেছিল নূর নিজের নখ দিয়ে। হঠাৎ সাদাপের নূরের হাত চেপে ধরল বুকের সাথে। তারপর কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে থেকে একটি দীর্ঘশ্বাস ফেলল। ফেলে নূরকে একচাটানি বিছানায় ফেলে নূরের উপরে ঝুঁকে এসে নূরের 2 হাত বিছানায় চেপে ধরে বলল, এখন এটার প্রতিশোধ নেব। বলেছিলাম না হিসাবটা তোলা রইল, সুদ সহ ফেরত দিব। নূর ভয় পেয়ে বলল, তাহলে কি আপনি নখ দিয়ে আমাকে আঁচড় কাটবেন? সাদা, না, আমার নখ নেই। নূর খুশি হলো, কিন্তু দাঁত আছে। মানে? হুম, এত মানে বুঝতে হবে না, বলে সাদাব সাথে সাথে মন গুজে দিল নূরের গলায়। সাদাব নূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঝুঁকে এলো নূরের কানের পাশে। তারপর বলল, তোর নখ ছিল, তুই নখ বসিয়েছিস। বলেছিলাম সুদ সহ ফেরত দিব। আমার দাঁত আছে, তাই এখন তোকে দাঁত বসিয়ে দিব। বলার সাথে সাথে নূরের গলায় মুখ গুজে দিয়ে মোটামুটি হালকা জোরে একটি কামড় খেলো সাদাব। নূর চিৎকার করবে তার আগে নূরের মুখ চেপে ধরে মুখ গুছিয়ে বলল, নে, সুদ সহ ফেরত দিলাম। কিছু কিছু কষ্ট অনেক সুখের হয়, এটাও মনে খরচ সেরকম। তোকে আজকে আমি প্রথম সুখময় যন্ত্রণা দিলাম। যখন বুঝবি তখন এই যন্ত্রণা তুই বারবার পেতে চাইবি। বলেই কামড় দেওয়া স্থানে ছোট ছোট করে চুমু এঁকে দিল সাদাব। রিমা চোখ বন্ধ করে ফেলল। সাইমন, চোখ খোল। রিমা চুপ। কি হলো? কে জানি রিমার ঠোঁটে চুমু খেয়ে বসলো, তবে ধীরে ধীরে, যেন কোনো তাড়া নেই। রিমার সাথে সাথে নিজের জামা খামচে ধরল। সাইমন রিমার দিকে তাকালো। সাইমন চোখ খোলার সাথে সাথে গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। থাপ্পড়ে চোটে সাইমন ধপাস করে বিছানা থেকে পড়ে গেল। পড়ে গিয়ে দেখলো খাটের নিচে গড়াগড়ি খাচ্ছে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল ও। রিমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছিল বলতে পারে না। সাইমন টেবিলে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:30টার মতো বাজে। ও রিমার জন্য অপেক্ষা করছিল কখন রিমা প্রজেক্ট শেষ হবে, রিমার রুমে গিয়ে বোঝাপড়া শেষ করব। কোনোমতে বিছানা দূরে উঠে দাঁড়ালো সাইমন। দাঁড়িয়ে চিন্তা করলো এখন যাবে কিনা। পরের মুহূর্তে চিন্তা করলে এখনই যেতে হবে। কিছু বোঝাপড়া যা আজকের মধ্যে শেষ করতে হবে। যেই ভাবা সেই কাজ। চুপি চুপি বের হয়ে রিমার রুমের দিকে গেল সাইমন। গিয়ে দেখলো রুম হালকা করে চাপানো। রিমা এখনো টেবিলে বসে কিছু একটা কাজ করছে। স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে। কোনো মতে ভয়ে ভয়ে রিমার রুমের ভিতর ঢুকলো। মনে মনে ভাবলো, স্বপ্ন রিপিট না হলেই হয়। ফজলুর রহমান আজকেও রাতে ঘুমাতে পারছে না। সাদাব হুমায়ুন রহমানকে ডেকে নিয়ে কী কথা বললেন এটা মনে মনে ভাবছেন আর বিছানায় এপাশ ওপাশ করছেন। জামিয়া বেগম বললেন,
গতকাল দেখলাম ঘুমাতে পারছেন না, এখনো ঘুমাচ্ছেন না, সমস্যা কি? মনে কোনো কথা থাকলে আমার সাথে শেয়ার করুন। ফজলুর রহমান আমতা আমতা করে বলল, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, জানি না কিভাবে নিবে। সামিয়া বেগম বলল, বনিতা না করে বলেন কি হয়েছে। হুমায়ুন রহমান বলল, আচ্ছা সাদাফকে তোমার নূরের জন্য কেমন লাগে? মানে সাদাফ আমার ভাইয়ের ছেলে, সেটা ঠিক আছে, এ বাড়ির ছেলে, সব থেকে ভালো ছেলে, কিন্তু কখনো যদি এমন হয় সাদাফ নূরকে চায়, তখন তোমার কি প্রতিক্রিয়া হবে? সামিয়া বেগম ঝটপট বিছানায় উঠে বসলেন, বসে বললেন, কি বললেন? আপনি আবার বলেন তো শুনি, আমি কি কানে ভুল কিছু শুনলাম কিনা? মানে আমাদের সাদাপ আমাদের নূরকে বিয়ে করতে চাইবে, এটা কি বলতে চাইছেন? হুমায়ুন রহমানও উঠে বসে হাঁ সূচক মাথা নিয়ে ইশারা করলেন। সামিয়া বেগম হালকা একটি চিৎকার দিয়ে জড়িয়ে ধরে বললেন, আপনার মেয়েকে সাদাপ বিয়ে করতে চাইবে? এর থেকে সৌভাগ্যের আর কি করতে পারে? আমি তো সারাদিন চিন্তা করতাম কোন বাড়িতে ওকে গুছিয়ে দিব আল্লাহই জানে। আজকে তো খুশিতে আমার সারা রাত ঘুমাতে পারবো না। সাদাব যদি আমার মেয়ের জামাই হয়, তাহলে তো আমার মেয়ে আমার চেয়ে খুশি দুনিয়াতে কেউ হবে না। আর আপনার মেয়েও সারা জীবন আপনার বাড়িতেই থাকবে। ফজলুর রহমান খুশি হলেন বউয়ের কথা শুনে, সাথে সাথে অবাক হলেন মেয়ের প্রতি তার এই ধরনের চিন্তা ভাবনা দেখে। আর বিয়ের পিছনে যুক্তি শুনে আরো অবাক হলেন। তবে কিছুটা ভারমুক্ত হলেন ফজলুর রহমান। শত হলো সামিয়া বেগম নূরের মা, অবশ্যই তার একটি মতামতের মূল্য রয়েছে। তাই ভয় পাচ্ছিলেন উনি এটা যেন মনে না করে নিজের ভাইয়ের ছেলে দেখে বিয়ে দিতে চাইছে বা এ ধরনের কোনো চিন্তা ভাবনা করেছেন। সামিয়া বেগম গলা ছেড়ে বলল, সত্যি বলুন না, আপনি সত্যি বলছেন সাদাব চাইবে নূরকে? যদি এ কথা সত্যি হয় না, আমি সাদাবকে কালকে থেকে মেয়ের জামাই হিসেবে আদর করব। সামিয়া বেগমের ছেলে মানুষে দেখে ফজলুর রহমান হাসলেন, বললেন, এখনো চায়নি, তবে চাইতে পারে। আমার মনে হচ্ছে সাদাব নূরকে পছন্দ করে, ভাইজান কিছু একটা জানে, আমাকে সংকেত দিয়েছে, কিন্তু আমি দুদিন ধরে শুধু ভাবছিলাম। এদিকে নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে সাদাফের কথা শুনে। সাদাফ নূরকে ছেড়ে উঠে বসলো, বসে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, নূর রুমে যা, আর সত্যি এভাবে হুটহাট রাতে বেলা আমার রুমে চলে আসিস না। যথেষ্ট বড় হয়েছিস, আশা করি এতটুকু বুঝতে পারিস। তোকে দেখলে আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে অনেক কষ্ট হয়। নিজের রুমে জানি। নূর কোনোমতে বিছানা থেকে উঠে বসে নিজের গায়ের ওড়না ঠিক করে নিল। তারপর বলল, আপনি কি সত্যি সাবা আপুকে বিয়ে করবেন? সাদাব বলল, তুই চাস না করি? নূর না বলে মাথা ঝাঁকিয়ে সাথে সাথে দৌড় লাগালো রুমের বাইরে। সাদাব নূরের যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটু দীর্ঘশ্বাস ছাড়ল। চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক দিবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।